নাম বছরের পর বছর ছিল ক্ষমতার করিডোরের অন্যতম আলোচিত নাম। সেই মানুষটি আজ বিদেশের মাটিতে একজন আটক ব্যক্তি। একসময় তিনি ছিলেন রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর শীর্ষে, আর আজ তিনি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে। দুবাই, মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক বিস্ময়ের নগরী। কাচে মোড়া আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল আবাসন, বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই শহর শুধু জাঁকজমকের জন্যই নয়, বরং কঠোর আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার জন্য সমানভাবে পরিচিত। প্রতিদিন পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে ব্যবসা, বিনিয়োগ কিংবা নতুন জীবন গড়ার আশায়। কিন্তু এই শহরেই কখনো কখনো শেষ হয়ে যায় বহু আলোচিত ব্যক্তিদের দীর্ঘ পালিয়ে থাকার অধ্যায়। ঠিক এমনই এক নাটকীয় মোড়ের কেন্দ্রবিন্দুতে উঠে আসে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম। 2 বছরেরও বেশি সময় ধরে তিনি ছিলেন দেশের বাইরে। বাংলাদেশে যখন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছিল, তখন বিভিন্ন সময় তার অবস্থান নিয়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়। একের পর এক মামলা, আদালতের নির্দেশ, সম্পদ জব্দের খবর এবং তদন্তের অগ্রগতি দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তখন দেশের সীমানার বাইরে। এরই মধ্যেই নীরবে চলতে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে শুরু হয় তথ্য বিনিময় এবং সমন্বয়ের ধারাবাহিক কার্যক্রম। প্রস্তুত করা হয় প্রয়োজনীয় নথি, সংগ্রহ করা হয় তদন্তের তথ্য এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর অধীনে শুরু হয় পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি। এক পর্যায়ে বিষয়টি পৌঁছে যায় ইন্টারপোলের কাছে। দীর্ঘ যাচাই বাছাই এবং আইনি মূল্যায়নের পর জারি করা হয় রেড নোটিশ। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপে সহযোগিতা করতে হবে। এরপর ঘটনা প্রবাহ আরও দ্রুত এগোতে শুরু করে। আন্তর্জাতিক যোগাযোগ, তথ্য যাচাই এবং কূটনৈতিক সমন্বয়ের ধারাবাহিকতার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সক্রিয় হয়। বিভিন্ন পর্যায়ে তথ্য মিলিয়ে দেখা হয়, আইনি অবস্থান পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করা হয়। অবশেষে আসে সেই মুহূর্ত, যার অপেক্ষায় ছিল বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলো। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বাংলাদেশকে জানায় বেনজির আহমেদকে আটক করা হয়েছে এবং তিনি তাদের হেফাজতে রয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয় আলোচনা, কারণ এটি শুধু একজন সাবেক আইজিপির আটক হওয়ার ঘটনা নয়, এটি এমন একজন ব্যক্তিকে ঘিরে যিনি একসময় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী অবস্থানগুলোর একটিতে ছিলেন। যে মানুষটি দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের আইন প্রয়োগকারী কাঠামোর কেন্দ্রবিন্দুতে ছিলেন, শেষ পর্যন্ত তাকেই আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হল। দুবাইয়ের ঝলমলে আলোয় মোড়া সেই শহরে হয়তো সবকিছুই চলছিল স্বাভাবিক নিয়মে। রাস্তায় ছিল গাড়ির সারি, আকাশে ছিল উড়োজাহাজের আনাগোনা, ব্যবসা বাণিজ্য চলছিল আগের মতোই। কিন্তু পর্দার আড়ালে আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং নিরাপত্তা সহযোগিতার যে দীর্ঘ প্রক্রিয়া চলছিল, তারই এক গুরুত্বপূর্ণ পরিণতি ছিল এই আটকাদেশ। আর এখন সবার দৃষ্টি পরবর্তী অধ্যায়ের দিকে প্রত্যর্পণ, কারণ গ্রেপ্তার ছিল কেবল শুরু। সামনে রয়েছে আইনি প্রক্রিয়া, কূটনৈতিক যোগাযোগ এবং বাংলাদেশে ফিরিয়ে আনার জটিল পথ। আর সেই পথের প্রতিটি ধাপই এখন পরিণত হয়েছে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ও প্রশাসনিক ঘটনার অংশে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে দেশের সবচেয়ে ক্ষমতাধর সাবেক পুলিশ কর্মকর্তাদের একজনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে এই পদক্ষেপ নেওয়া হলো? কিভাবে শুরু হয়েছিল সেই আইনি যাত্রা? আর এখন বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কি কি ধাপ পেরোতে হবে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা অনুসরণ করব এক নাটকীয় অধ্যায়ের পুরো পথচিত্র। ক্ষমতার শীর্ষে থেকে আন্তর্জাতিক গ্রেপ্তার পর্যন্ত বেনজির আহমেদের উত্থান, বিতর্ক, অভিযোগ, রেড নোটিশ, দুবাইয়ে আটকে যাওয়া এবং সম্ভাব্য প্রত্যর্পণের সম্পূর্ণ গল্প। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে খুব কম কর্মকর্তাই বেনজির আহমেদের মতো দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 1988 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেবার পর ধাপে ধাপে তিনি পৌঁছে যান দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পদগুলোতে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি, প্রতিটি জায়গাতেই তিনি ছিলেন আলোচিত ও প্রভাবশালী। 2013 সালের শাপলা চত্বর অভিযান,
2014 সালের রাজনৈতিক উত্তেজনার সময় পুলিশের ভূমিকা, এরপর র্যাবের নেতৃত্বে বিভিন্ন অভিযান, সবকিছু মিলিয়ে তার নাম ক্রমেই জাতীয় রাজনীতির আলোচনায় উঠে আসে। সমর্থকরা তাকে কঠোর প্রশাসক হিসেবে দেখেছেন, সমালোচকরা বলছেন ভিন্ন কথা। ফলে প্রশংসা এবং বিতর্ক দুই ধারাই সমানভাবে অনুসরণ করেছে তার কর্মজীবনকে। 2015 সালে র্যাবের মহাপরিচালক দায়িত্ব নেবার পর তার প্রভাব আরও বিস্তৃত হয়। জঙ্গিবাদ বিরোধী অভিযান, মাদক বিরোধী কার্যক্রম এবং আলোচিত নিরাপত্তা অভিযানের কারণে তিনি সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। কিন্তু একই সময়ে মানবাধিকার সংগঠনগুলো র্যাবের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে থাকে। পরিস্থিতি বড় মোড় নেয় 2021 সালে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব এবং কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। সেই তালিকায় ছিলেন বেনজির আহমেদও। আন্তর্জাতিক অঙ্গনে এটি ছিল একটি বড় বার্তা, কারণ সেই সময় তিনি ছিলেন দেশের পুলিশ প্রধান। অবসরের পর নতুন করে সামনে আসে সম্পদের প্রশ্ন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে একের পর এক তথ্য প্রকাশ পেতে শুরু করে। আদালতের নির্দেশে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়। ফ্ল্যাট, জমি, ব্যাংক হিসাব, শেয়ার, ব্যবসায়িক বিনিয়োগ সবকিছু নিয়েই শুরু হয় বিস্তর আলোচনা। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করলে দেশ ছাড়েন বেনজির আহমেদ। বিভিন্ন সময়ে সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে তার অবস্থানের খবর প্রকাশিত হয়। বাংলাদেশে চলতে থাকে তদন্ত। অভিযোগের তালিকায় যুক্ত হয় অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের মতো বিষয়। ঠিক তখনই শুরু হয় আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরো বা এনসিবি ঢাকা ইন্টারপোলের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করে। বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর তথ্য, আদালতের নথি এবং তদন্ত সংক্রান্ত উপকরণ আন্তর্জাতিক সংস্থাটির কাছে পাঠানো হয়। এর প্রেক্ষিতে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোল একটি রেড নোটিশ জারি করে। এই রেড নোটিশ ছিল আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এর মাধ্যমে সদস্য দেশগুলোকে জানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ রয়েছে। এরপর বিষয়টি পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। শুরু হয় তথ্য যাচাই, আইনি মূল্যায়ন এবং আন্তর্জাতিক সমন্বয়ের প্রক্রিয়া। অবশেষে 2026 সালের 12 জুন বাংলাদেশ সরকারকে পাঠানো এক বার্তায় জানানো হয় যে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ আটক করেছে এবং তিনি বর্তমানে সেখানে রয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় নতুন আলোচনা, কারণ এটি কেবল একজন সাবেক পুলিশ কর্মকর্তার গ্রেপ্তার নয়, এটি বাংলাদেশের বহুল আলোচিত দুর্নীতি তদন্তের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অধ্যায়। এখন শুরু হবে আরও গুরুত্বপূর্ণ ধাপ, প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়া। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। সেই আবেদনের সঙ্গে যুক্ত থাকবে মামলার নথি, গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং আদালতের প্রয়োজনীয় কাগজপত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, এনসিবি ঢাকা এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় কাজ করছে বলে জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আবেদন পাঠানোর পর শুরু হবে আইনি যাচাই। এরপরেই নির্ধারিত হবে তিনি বাংলাদেশে ফিরবেন কিনা, অথবা সামনে আরও দীর্ঘ আন্তর্জাতিক আইনি লড়াই অপেক্ষা করছে কিনা। একসময় যিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা কর্মকর্তাদের একজন, আজ তিনি আন্তর্জাতিক আইনের জটিল প্রক্রিয়ার মুখোমুখি। ক্ষমতার শীর্ষ থেকে আদালতের কাঠগড়ার পথে এই যাত্রা শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন সবার চোখ এক জায়গায়। দুবাইয়ের আটক কক্ষ থেকে কি শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরবেন বেনজির আহমেদ, নাকি আইনি লড়াই আরও দীর্ঘ হবে? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তাদের একজনের ভবিষ্যৎ পরিণতি।